নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি বাংলা বলছে। আজকে একাধিক বৈঠক চলছে রাজধানীর বুকে, একাধিক আলোচনা মিটিং চলছে। ইতিমধ্যে একটি বৈঠক শেষ হয়ে গিয়েছে, এনডিএর মিটিং তা শেষ হয়ে গিয়েছে এবং সেখানে আমরা দেখেছি চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এবং একনাথ শিন্ডে তারা একেবারে মোদির পাশে পরপর বসেছিলেন। সেই ছবিও আপনাদেরকে দেখাবো নিঃসন্দেহে। কিন্তু এই যে এনডিএর বৈঠক, সেই বৈঠকে দেখা যাচ্ছে যে সেখানে তারা যারা ছিলেন তারা নরেন্দ্র মোদীকেই দলনেতা হিসেবে মেনে নিয়েছেন এবং খুব সম্ভবত শুক্রবার দিন এনডিএর যারা সাংসদ রয়েছেন তাদেরকে নিয়ে মিটিং হবে। তারপরে রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানাবে এনডিএ এবং সেটা এই খুব সম্ভবত 7ই জুনই হবে। এরই পাশাপাশি আজকে ইন্ডিয়া জোট তারাও একটি বৈঠকে বসেছে, যে বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে, চলছে সেই বৈঠক। তবে আজকের এই আলোচনা শুরু করব, আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করব যে এ রাজ্যের বিষয়েও নিঃসন্দেহে উঠে আসবে সেই আলোচনায় যে এ রাজ্যে 2019 সালে বিজেপি যেখানে 18টি আসন জয়লাভ করেছিল সেখানে এবার বিজেপির 6টি আসন লস করেছে, অর্থাৎ 12তে নেমে গিয়েছে। তৃণমূল কংগ্রেস তারা বরং তাদের আসন সংখ্যা বাড়াতে পেরেছে, 7টি আসন বেশি জিতেছে এ রাজ্য থেকে। ফলত এই ইন্ডিয়া জোট এবং আগামী দিনে সরকার গঠন, বিরোধীদের কি ভূমিকা হবে এবং এই সমস্ত কিছু নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এই আলোচনার টেবিলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার। কোহিনুর, স্বাগত আপনাকে। রয়েছেন বিজেপির পক্ষ থেকে মণিকাঞ্চন পাল। মণিকাঞ্চন, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী। সুমনদা, স্বাগত আপনাকে। রয়েছেন সিপিআইএমের পক্ষ থেকে স্বপন মণ্ডল। স্বপনদা, স্বাগত আপনাকেও। অতিথিদের সঙ্গে আলোচনা তো চলতেই থাকবে, তবে শুরুতে একটা ছবি আপনাদের একটু দেখাতে চাইবো যে দুটো যে মিটিং আজকে, একদিকে এনডিএ জোটের মিটিং যেটা সারা হয়ে গিয়েছে সেই মিটিংয়ের ছবি, পাশাপাশি ইন্ডিয়া জোটের মিটিংয়ের ছবি। আপনারা দেখুন, ছবি দেখলে অনেকটা পরিষ্কার হবে যে নরেন্দ্র মোদী, তারপরে বসে আছেন চন্দ্রবাবু নাইডু, তারপর নীতিশ কুমার এবং একনাথ শিন্ডে। অর্থাৎ কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এনডিএ জোটের শরিকদেরকে সেটা এই মিটিংয়ে যেভাবে বসানো হয়েছে তার থেকে কিন্তু পরিষ্কার। এবং এটাও ঠিক যে চন্দ্রবাবু নাইডুর টিডিপির 16টি আসন, জেডিইউর 12টি এবং একনাথ শিন্ডেদের 7টি আসনে ম্যাজিক ফিগার পেরিয়ে যাচ্ছে এনডিএ জোট, অর্থাৎ 275-এ পৌঁছে যাচ্ছে। 272 তাদের দরকার সরকার করতে গেলে। ফলত কতটা তারা শরিককে গুরুত্ব দিচ্ছে এই সময়ে এসে, ভোটের আগে পর্যন্ত মোদি গ্যারেন্টি, মোদির সরকার গঠন হবে এই বক্তব্য পাওয়া গিয়েছিল, কিন্তু এখন ইন্ডিয়া জোটের যা ফলাফল, তার ফলস্বরূপ তারা এখন এনডিএ জোটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং জোটে কাদের কাদের গুরুত্ব থাকছে সেটাও কিন্তু আজকের এই বৈঠক থেকে পরিষ্কার হয়ে গেছে। আমি আসবো শুরুতেই কোহিনুরের কাছ থেকে, বিষয়টা জানতে চাইবো যে ইতিমধ্যেই কোহিনুররাও এই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, তাদের সন্দেহে এ রাজ্যের সাফল্য, এই সমস্ত কিছু নিয়ে কোহিনুরের কাছ থেকে জানতে চাইবো। কোহিনুর, যে ফলাফল আপনারা এই রাজ্যে করেছেন নিঃসন্দেহে তার তো একটা ক্রেডিট আপনাদেরকে দিতেই হয়, শুভেচ্ছাও জানাবো, কিন্তু যেটা জানতে চাইবো যে আপনাদের ভূমিকা আগামী দিনে ঠিক কি হতে চলেছে সংসদের ভেতরে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা, তো যেহেতু দেশের সরকার গঠনের জায়গা এবং আপনারা বিরোধী আসনে হয়তো থাকছেন আপাতত, সেই জায়গায় কি ভূমিকা হতে চলেছে? দেখুন, একটা কথা তো পরিষ্কার যে কেন্দ্রে যে সরকারের কথা হচ্ছে এনডিএ জোটের, এতদিন যেটা ছিল মোদি সরকার, মানে মোদি সরকার কথা সবসময় বলতো, মোদি কি গ্যারেন্টি, আপকে বার মোদি সরকার 400 পার। কালকে দুপুর 12টার পর থেকে, আমি জানি না এমপির সমস্যা কিনা, আমার বাম পাশে ডান পাশে যারা বিজেপি মুখপাত্র ছিল সবাই রাতারাতি এনডিএ 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 বলা শুরু করেছে। ইলেকশনের প্রচারে একবারও কিন্তু এনডিএ বিজেপিও নয়, বিজেপিও বলেনি, এনডিএ তো দূরস্থ, বলে গেছিল মোদি সরকার মোদি সরকার। দেখুন, যদি লেভেল প্লেইং ফিল্ড থাকতো, যদি নির্বাচন কমিশন ভয় ভীতি সুরতের মতো কাণ্ড এরকম না ঘটতো, তাহলে আজকে ইন্ডিয়ার সরকার হতো এবং ইন্ডিয়ার সরকারের প্রধানমন্ত্রী ভারতবর্ষ দেখত। তবু আজকে হয়েছে, আমরা ইন্ডিয়া ব্লকের সঙ্গে 100% আছি এবং আমি একটু মানে
সন্ধিহানি বটে যে এই সরকারের প্রধান সহযোগীর নাম নীতিশ কুমার। এ সরকার কি হ্যাপি বার্থডে টু ইউ বলতে পারবে? আমার মনে হচ্ছে হাইলি ডাউটফুল। এ সরকার বোধহয় নিজেকে হ্যাপি বার্থডেও বলতে পারবে না, তার আগেই যা হওয়ার হয়ে যাবে। তবে এটা ঠিক যে একটা দম্ভ, একটা অহংকার, একটা অহংবোধ, সিবিআই ইডি বুঝে নেবো, আমাদের পশ্চিমবাংলার নেতা আছে না, সিবিআই পাঠিয়ে দেবো, ইডি বুঝে নেবো, সিবিআই আসছে, কেন্দ্রীয় বাহিনী আসছে, এই ভয় দেখিয়ে দেখিয়ে মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করেছে এবং বলে গেছে আপকে বার 200 বার 400 পার। তো এরকম যতবারই বলেছে মানুষ, বাংলার মানুষ তার উত্তর দিয়েছে। আগামী দিন এইভাবে গা জোয়ারি বোধহয় আর করতে পারবে না এবং আমরা আরো শক্তিশালীভাবে একত্রিতভাবে এই গা জোয়ারি, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আছি। কোহিনুর একটা জায়গায় একটু আশঙ্কা প্রকাশ করলো নীতিশ কুমারকে নিয়ে। নিঃসন্দেহে নীতিশ কুমার তার যা রাজনৈতিক ইতিহাস সেটা নিয়ে আশঙ্কা হয় আর কি, রাজনৈতিক মহলে এই আশঙ্কা রয়েছে। চন্দ্রবাবু নাইডুকে নিয়েও বারবার এই আশঙ্কা হচ্ছে, কিন্তু তিনি কখনো এনডিএতে ছিলেন, কখনো এনডিএ বাইরে চলে গিয়েছেন। কিন্তু তবে আজকে মিটিংয়ের পরে চন্দ্রবাবু নাইডু ঠিক কী বলছেন একবার শোনাবো আপনাদেরকে। How can we contest elections if you are not a part of NDA? Three parties combined we collected. Why you got that doubt, I don't know. Sir, how was the meeting? How was the meeting, sir? Good. And sir, what about sir, anything? Sir, any portfolio? চন্দ্রবাবু নাইডু যেটা বলতে চাইলেন যে তারা তো মানে জোট হিসেবেই লড়াই করেছেন, এনডিএ জোট হিসেবেই লড়াই করেছেন, তাহলে সেখান থেকে কি করে গদ্দারি করবেন, অর্থাৎ তারা এনডিএতেই রয়েছেন, এটাই চন্দ্রবাবু নাইডু বোঝাতে চাইলেন। আমরা এই নিয়ে আলোচনা চলতে থাকবে আমাদের, এবং ইন্ডিয়া তাদের যে বৈঠক সেই বৈঠকের দিকেও নজর থাকবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরে এসে আলোচনা চলবে, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি মণিকাঞ্চন আপনার কাছে আসবো। এই যে ফলাফল দেখা যাচ্ছে, আমি একটা জায়গায় একটু ধরতে চাইবো যে ইউপির ফলাফলের যদি দেখা যায় সেদিকে এসপি 37টা, বিজেপি 33টা, কংগ্রেস 6টা, অর্থাৎ এই জায়গাতে আপনাদের থেকে বিরোধীদের আসন সংখ্যা অনেক বেশি। তো এখন কি ইউপির তাহলে সরকার ফেলে দেওয়ার দাবি জানাবেন আপনারা? সেখানে কিন্তু সরকার পড়ে যাবে। তো এটা তোর কি ভোট হয়েছে? এটা তো লোকসভা ভোট হয়েছে, এটা তো বিধানসভা ভোট হয়নি। তো সুতরাং এই বালকিল্য প্রশ্ন করে টক শো টাইমের সময় নষ্ট করার আমি তো আমার অন্তত আপনার কাছ থেকে এক্সপেক্ট করি না। তার কারণটা এটাই, আপনাকে এবার কারণটা তাহলে বলি, প্রশ্নটা কারণ এই রাজ্যে যখন ভোটের প্রচারে আপনার দলের নেতারা এসছেন, অমিত শাহ পর্যন্ত, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন এ রাজ্যে 30টা আসন পাবো, তারপরেই সরকার ফেলে দেবো। শুভেন্দু অধিকারী নির্বাচনী জনসভায় সাংবাদিকদের সামনে বারবার বলেছেন। ফলত আমার প্রশ্নটা, আপনি নিশ্চয়ই আমার সাথে প্রথম শো করছেন না, যে বালখিল্য প্রশ্ন যে আমি করবো না, এটা নিঃসন্দেহে বুঝতে পারছি। আমার প্রশ্নটা কারণটা বোধহয় এটাই। আমি ঠিক আছে, আমি যেটা বলতে চাই, উত্তরপ্রদেশে যে সরকারটি রয়েছে সেটা ভারতীয় জনতা পার্টির সরকার, এবং যে সরকারটি 0 থেকে শুরু করে 303টি আসনে গেছে, ওখানেও যারা রয়েছে হয়তো অন্য দল থেকেও এসেছে, কিন্তু সবাই অন্য দল থেকে আসেনি, দলটা অন্য দল থেকে তৈরি হয়নি। ওয়েস্ট বেঙ্গলে যে দলটিতে আছে তার থেকে যদি কংগ্রেস কথাটা সরিয়ে নেওয়া হয়, সেই দলের আর কিছু থাকে না। যদি কংগ্রেস থেকে গর্ভ থেকে জন্ম না নিয়ে একটি দল তৈরি হতো, একদম 0 থেকে কোনো যুক্তি আছে? হ্যাঁ, যুক্তি আছে তো। আরে একটা দল করেছে তৃণমূল কংগ্রেস, তার মানে তার কংগ্রেস সরিয়ে নিলে তৃণমূল বলে আর কোনো অস্তিত্ব থাকবে না, এটা আছে কিনা? আমি বলছি আপনি তো বরং অবাস্তব বলছি না। একটা আদর্শের বেসিসে পার্টি, এতগুলো তো কংগ্রেসকে রিলেটেড করে এতগুলো পার্টি রয়েছে, একটা আদর্শের কে সামনে রেখে একটি দল শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছেন, সেই 0 থেকে শুরু করে আজকে আমরা, তার মানে এটা বলা যেতে পারে অন্য রাজ্যে প্রচারে গিয়ে লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বেশি যদি হয় তাহলে সেই সরকারকে ফেলে দেওয়া যেতে পারে, এটা বলা যেতে পারে। না, বলা যায়। আপনারা বারবার এসে প্রচারের কথা বলেছেন, তুলনা হয় না। বিরোধী সরকার ফেলে দেওয়ার কথা বারবার বলেছেন। আমি এটাও বলছি, আজকে যার 29টি সিট আছে বলে আমি কোহিনুর কাছে নিঃসন্দেহে আগামী দিনে তার 29টা 92 হবে না 13 হবে, সেটাও বলে দেবে। সেটা তো আগামী দিন হতেই পারে। আমি বুঝতে পারলাম না যে ওই প্রশ্নের সঙ্গে তৃণমূল কংগ্রেস
কংগ্রেস বাদ দেওয়ার মানে আমি সেটাই বললাম, যুক্তি কি তাহলে এটাই যে তাহলে অন্য রাজ্যে যদি সরকার বিরোধীদের হয় ফেলে দেওয়া যেতে পারে, তার সঙ্গে তৃণমূল সঙ্গে কংগ্রেস রয়েছে কিনা সেটা কি যুক্তি? না ঋষি, আমি সুমনদার কাছে আসি, আপনি কংগ্রেসের কথা বললেন, বিজেপির সাথে তৃণমূলের এই নিয়ে তুলনা হয় না। তৃণমূল দলটা যে কোনো সময় ভেঙে গিয়ে চুরমার হয়ে যেতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে। তার মানে এটা কি আসন সংখ্যা বেশি হলে ফেলে দিতে হবে? এটা তো অযৌক্তিক কথা বলছেন। সুমনদা কি বলবেন? নির্বাচনের রেজাল্টের পর শরীর খারাপ হয়ে গেছে, সে তো দেখাই যাচ্ছে। বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন হলো, মানুষ একটা রায়দান করেছে। আমার মনে হয় বিজেপির প্রতিনিধিরও যা রায় মানুষ দিয়েছে সেটা মাথা পেতে নেওয়া উচিত। এটা গেল এক। আট ভাট বকে এসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ওদের দলের সমস্যাটা কি জানেন তো, যেহেতু বিজেপির কনটেক্সটে আলোচনা না না আমার কথা ঠিক আছে করুন, আট ভাট বকছে, আমি আমার দলের কথা বলছি, আপনার ভাষা এরকম, যারা শূন্য হয়ে গেছে আর যারা 241টা গেছে, এখানে আপনারা 12টা আমাদের, আপনারা শূন্য, আপনি আমার সম্বন্ধে বলে দিলেন আট ভাট বকছে। আরে ভাষাটা অন্তত ঠিক করুন। দেখুন কংগ্রেস একটি, আপনি রকে বসে আড্ডা মারছেন না। আমরা শূন্য হয়েছি না 44 থেকে 100 হয়েছি, সেটা আপনি ডেটা চার্ট দেখুন বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে সারা বাংলা জুড়ে তৃণমূলের থেকে যে ইনফ্লাক্স হয়েছে বিজেপির মধ্যে, 4 আনা 8 আনা 12 আনা, নারদ অ্যাকিউজড, চিটফান্ড অ্যাকিউজড, পাওয়ার ব্রোকার, যেগুলো সব গেছে বিজেপিতে, যারা সারা বাংলা জুড়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরে, মানে যেগুলোর ওজন করলে 50 কেজি ওজনও হবে না, 6টা করে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ঘোরে, তারা চালায় ভারতীয় জনতা পার্টি দলটাকে। তা এরা তো কোনো গ্রাউন্ড ওয়ার্ক করেনি, মানুষের কাছে থাকেনি, তো ওদের ভোট কমেছে, ওদের সিট কমেছে, খুব সাধারণ ব্যাপার। আমরা তো শূন্যই, আমরা 2 থেকে 1 হয়েছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মাননীয় অধীর রঞ্জন চৌধুরী আজও প্রেসকে বলেছে হার মানে হার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হারটাকে মেনে নিয়েছে, এটা মানুষের রায়। এবার কিভাবে হয়েছে তার বিশ্লেষণ, এটা না হলে কেন হতো, ওটা না হলে কেন, এসব আজে বাজে কথা বলে লাভ নেই। মানুষ রায় দিয়েছেন, সেটাকে মাথা পেতে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এইবার একটাই আমাদের বক্তব্য, আজকে বাংলাতে বা পশ্চিমবঙ্গে যে মেরুকরণের রাজনীতি বিজেপি ইনজেক্ট করেছে, এর দায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মুক্ত করতে পারেন না। আজকে আপনি বলুন, এরা সংখ্যাগুরুদের নিয়ে রাজনীতি করে, এরা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে। আজকে বিজেপি এতটা স্পেস পেয়েছে বাংলার রাজনৈতিক পরিসরে, এটা কার জন্যে? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে। কোহিনূর মানতেও পারে, নাও মানতে পারে, আমার সাথে তর্কে যেতে পারে, সেটা পরের কথা। বাংলাতে কি কোনোদিন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি কোনো বিরুদ্ধে বলছি না, উনি খুব সচেতন ভাবে এটা করেছেন। না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো আপনারাও বিরোধী দল এ রাজ্যে, কিন্তু আপনারাই বা সেই বিরোধী দল হিসেবে স্পেসটা ছেড়ে দিয়েছেন কেন? যদি আমি ধরেই নিই যে এ রাজ্যে বিজেপি এসেছে এবং আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এসেছে, কিন্তু আপনারাই বা বিরোধী দল হিসেবে স্পেসটা ছেড়ে দিয়েছেন কেন, আপনারা বা বামেরা? আমি এটা লাস্ট ওয়ান লাইনার আমি শেষ করছি। যার কাছে বন্দুক, গুলি, কার্তুজ বেশি থাকে, সে লড়াইটা করার সুযোগটা অনেক বেশি পায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রশাসক, উনি রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আরো বেশি লড়তে পারতেন, যেটা উনি লড়লেন না। আমাদের হাতে তো সেই রসদ নেই, আমরা তো শূন্য। কোট আনকোট ওনাদের কথায়, তৃণমূলের কথায়, বিজেপির কথায় একই সুরে কথা বলে, আমরা শূন্য। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে আপনারা জোট করলেন, বাম কংগ্রেসের জোট হলো, কোথাও কোথাও জোট হয়তো হয়নি, ফরওয়ার্ড ব্লক বিদ্রোহ ঘোষণা করলো, এই ফলাফলে আপনাদের এই ফলাফলের কারণ হিসেবে কি এখনো পর্যন্ত উঠে আসছে? এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে অ্যানালিসিস করা হয়নি, বা এর যে মূল্যায়ন করা যেটা নির্বাচনের পরে আর কি, নিশ্চয়ই সেটা যখন পার্টি বা এই জোট নেতারা যারা আছেন আর কি, তারা যখন বসবেন তার মূল্যায়ন হবে। তো আমরা যেটা বলতে চাই যে বামপন্থীদের কথাটা আপনারা বারবার করে বলছেন, কেউ বলছেন শূন্য, কেউ বলছেন একবারে কোথাও অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। গতবারে লোকসভার নিরিখে আমি বলি, গত 2019-এর যে লোকসভাতে, সেখানে বামপন্থীরা সর্বভারতীয় ক্ষেত্রে 5টা সিট পেয়েছিল, এবারে 9খানা সিট পেয়েছে, সামান্য অগ্রগতি হয়েছে, 4টে সিট আমরা বেশি পেয়েছি এবারে সর্বভারতীয়। এ রাজ্যে আমরা গতবারেও শূন্য ছিলাম, এবারেও শূন্য আছে। এবার প্রশ্নটা হচ্ছে কি, দেখুন সুমনবাবুর সূত্র ধরে আমি একটা কথা বলি যে এই যে
প্রতিযোগিতামূলক, আমরা বারবার করে বলি যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা যে কথাটা, যে কথাটা আমাদের রাজ্যের ক্ষেত্রে চালু আছে। নির্বাচন চলাকালীন আপনি দুটো রাজনৈতিক দলের বক্তব্য দেখুন, কংগ্রেসের নেতাদের মধ্য থেকে বক্তব্য সে ধরনের বেরোয়নি, বামপন্থী নেতাদের মধ্য থেকে বেরোয়নি, বেরিয়েছে বিজেপির নেতা যারা আছেন, তৃণমূলের নেতা যারা। আমি যে কথাটা বলি, আজকে আমাদের রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত কেন হলো, অনেকে প্রশ্ন করে যে এই বিজেপি হঠাৎ করে এত করে তত্ত্ব করে বেড়ে গেল কি করে। কেন্দ্রে যখন মোদী একটা পলিটিক্যাল পার্টি, তারা তো তাদের ক্ষমতা বাড়াতে চাইবে, আমি বলছি অন্যায় কি আছে? এবার দেখুন, রাজ্যের মানুষের একটা অংশের ধারণা হয়েছিল আপনারা এখন বাড়াতে চাইছেন না, আমরা চাইছি না, এই কথাটা আমি অন্য কেউ নেবে না সেই স্পেসটা। আমার তো বক্তব্য স্পেসটা ছাড়লেন কেন? না ছাড়া, এবার বলছি আমি, শুনুন, আমরা ছাড়িনি, মানুষ মনে করেছিল, আমি বারবার করে বলছি, মানুষ কিন্তু কারোর কেনা গোলাম নয়। মানুষকে আমরা বলি, বোঝানোর চেষ্টা করি, মানুষ আপনাদেরকে ততটা বিশ্বাস করে না। এবার বলছি বিশ্বাস নয়, তৃণমূল বিরোধীরা ততটা বিশ্বাস করে, তৃণমূলের এত দুর্নীতি আমরা কথা বলছি, মানুষ বিশ্বাস করছে। তাই আপনাদের পাশে না, বিষয়টা শুনুন, ভালো করে বুঝতে হবে, আমরা ভুল ব্যাখ্যা হলে হবে না, সেটা ভুল ব্যাখ্যা করছি না। আপনি বিরতিতে যাই, বিরতির পরে ফিরে আসবে এই আলোচনা। আচ্ছা, এই আলোচনাটা আমাকে একটু সময় দেবেন আর কি। এনডিএর মিটিং হয়েছিল এবং সেই মিটিং শেষ হয়ে যায়, ইন্ডিয়া জোটেরও বৈঠক শেষ হয়ে গিয়েছে। তাদের কি রণকৌশল হবে সে নিয়ে এই মিটিং হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি সেখানে যান এবং বিভিন্ন ইন্ডিয়া জোটের যারা শরিক নেতারা রয়েছেন তারা প্রত্যেকেই রয়েছেন মিটিংয়ের শেষে। আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে সবাই রয়েছেন, অখিলেশ যাদব থেকে শুরু করে দীপঙ্কর ভট্টাচার্য গেছে, দীপঙ্কর ভট্টাচার্য, আপ নেতারা রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন সেখানে। তাদের কি রণকৌশল হবে? তারা কি সরকার গড়ার জন্য আরো আসন জোগাড়ের চেষ্টা করবেন? সাংসদদের যারা এনডিএ ব্লকে রয়েছেন বা এখনো যারা নির্দল হিসেবে লড়াই করেছেন তাদের সঙ্গে কথা বলবেন, নাকি তারা বিরোধিতাই করবেন সংসদে এবং আরো বেশি আগ্রাসী ভূমিকা নেবেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, ইন্ডিয়া জোটের বৈঠক শেষ হয়েছে, সেই বৈঠকে কি ঠিক হলো, কি জানতে পারলে? দেখো, এখন যে ছবিটা আমার চোখের সামনে, সবাই একত্রিত হয়ে ছবি জন্য অপেক্ষা করছেন এবং তারপরে তারা বক্তব্য রাখবেন। বৈঠকের আলোচ্য বিষয়গুলি মল্লিকার্জুন খার্গে তিনি মিডিয়ার উদ্দেশ্যে জানাবেন। আপাতত একসাথে যে বিরোধীদের একসঙ্গে দেখা যাচ্ছে, যারা বিজেপিকে হারানোর জন্য একটা জোটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন, তারা এক সারিতে এক ফ্রেমের মধ্যে ধরা দিচ্ছেন এবং এই ছবিটাই সত্যি আজকে ইন্ডিয়ার এই জোটের বিরলতম একটা ছবি। এবং এখানে পরিষ্কারভাবে একটা বিষয়, যেটা ইউনিটির কথা তারা বারংবার বলে এসেছেন, সেই ইউনিটির ছবি যেমন দেখা যাচ্ছে, এমন ভাবে বিরোধিতাই তাদের অস্ত্র, অর্থাৎ বিরোধী শক্তি হিসাবে প্রতিপক্ষকে শক্তিশালী করার যে আহ্বান, অর্থাৎ সেই বিরোধী শক্তি হিসাবেই তাদের আগামী পদক্ষেপের কথা ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাহুল গান্ধী। অর্থাৎ সংসদের মধ্যেই মল্লিকার্জুন খার্গে বক্তব্য রাখতে শুরু করছে। একদমই, অর্থাৎ সংসদে বিরোধী আসনে বসবেন এবং নিঃসন্দেহে তাদের যে আসন সংখ্যা রয়েছে শক্তপোক্ত বিরোধিতাই দেখা যাবে আগামী দিনে সংসদে, এমনটাই জানা যাচ্ছে। মল্লিকার্জুন খার্গে কি বলছেন একটু শুনি। जो गठबंधन के लीडर्स हैं, उन सबको नमस्कार करता हूं और आप सभी का स्वागत करता हूं। जो हमारे गठबंधन पार्टी के नेता लोग 2 घंटे तक बैठकर आज के पॉलिटिकल सिचुएशन पे और आज की जो परिस्थिति है उस पर बहुत से सजेशन आए, चर्चा हो गई और ये निष्कर्ष आखिरी में ये निकला कि हम सब मिलके एक ही वॉइस में ये कहना चाहिए जो मैं आपको पढ़ के बताऊंगा। The constituents of India bloc thank the people of India for the overwhelming support received by our allies
the people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment and crony capitalism, and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points, and will definitely whatever promises we have given to the people, that we will keep it up, and just I want to tell this. Thank you very much. না পিছু ঠিক পিছনে যে দাঁড়িয়ে আছে শার্ট পরে সাদা শার্ট পরে কি নাম মল্লিকার্জুন খার্গে তিনি ইন্ডিয়া জোটের বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন এবং তিনি জানালেন যে সংসদে তাদের ভূমিকা হবে বিরোধী হিসেবেই তারা কোনো ভাঙাচোরা সরকার বানানোরই দরকার নেই বলে জানিয়ে দিলেন। সংসদে তাদের যে যার দল গোছাও আসনেই বসবেন তারা, এমনটাই কিন্তু জানিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট। এবং ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জানিয়েছেন বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, ইন্ডিয়া জোটের সবাই মোটামুটি ছিলেন, ডি রাজা থেকে শুরু করে শরদ পাওয়ার প্রত্যেকে ছিলেন। আমি আসবো মণিকাঞ্চন, আপনার কাছে আসবো। এই যে যেখানে কংগ্রেসের শক্তি বৃদ্ধি প্রায় ডবল গোটা দেশ ধরলে এবং বিজেপির আসন সংখ্যা কমা 240, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের শরিকদের উপর নির্ভরশীলতা, মোদি ম্যাজিক কি তাহলে হাওয়া হয়ে গেল গোটা দেশ থেকে? দেখুন, দুটো বিষয় হচ্ছে, এক হচ্ছে একটি দল মানে শতাব্দী প্রাচীন দল যারা সিঙ্গেল ডাবল 9 পেয়েছে তাদেরকে দেখানো হচ্ছে তারা একদম ম্যান্ডেট পেয়ে এসেছে, আর একটি দল যে সর্ববৃহৎ দল তাকে দেখানো হচ্ছে তারা যেন হেরে গেছে। মানে বিষয়টা এরকম আর কি, মিডিয়া এখন কলকাতা টিভিতে এরকমভাবেই দেখাচ্ছে যে হেরে গেছে। হ্যাঁ, আমরা 400 পাইনি, আশাপ্রদ ফল আমাদের হয়নি, কিন্তু আমরা তো সর্বাধিক বেশি সিট পেয়েছি এবং আমাদের পরে যে দ্বিতীয় হয়েছে সে আমাদের ধারে কাছে নেই। তো সুতরাং আমাদের মানুষ প্রত্যাখ্যান করেছে, এটা কিভাবে বলা যায়? 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমরা এখানে 303টে আসন ছিল, 400 আসনের আপনারা বলছিলেন যে 400 আসন হবে ইন্ডিয়া, সেখানে 240-এ থেমে যেতে হয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাতে কি না নৈতিক পরাজয় তো তাদের মনে করেন যে মোদি ম্যাজিক আছে। আর এক মিনিট, নৈতিক পরাজয় তো যাদের, তারা এই ভোটের চলাকালীন বলেছিল গণতন্ত্র নেই, ইভিএম হ্যাকিং হয়, হ্যাকিং করে কি করে মোদি বলছে 400 নেবে, ইভিএম হ্যাকিং হয়ে গেছে, ইলেকশন কমিশন নরেন্দ্র মোদির লোক। তো তাদের নৈতিক পরাজয় হয়েছে, যা তারা যে ভুল কথাগুলো ভারতবর্ষের মানুষের মাথায় চাপিয়ে দিয়েছিল তাদের পরাজয় হয়েছে। পরাজয় আমাদের কোথায় হয়েছে? আমরা আশাপ্রদ ফল করিনি, কিন্তু পরাজয় তো হয়নি। আমরা যেমন এখানে আশাপ্রদ ফল করিনি, উল্টো দিকে দেখুন উড়িষ্যায় 24 বছরের একটি সরকারকে ফেলে আমরা এসেছি, অন্ধ্রপ্রদেশে আমাদের এনডিএর সরকার তৈরি হচ্ছে, তামিলনাড়ুতে ভালো রেজাল্ট হচ্ছে। মন্দির নিয়ে আপনাদের এত বক্তব্য, সেই রাম মন্দির উদ্বোধন যেখানে হয়েছে, যেই লোকসভা ফরিদাবাদ, সেখানেই আপনারা হেরেছেন। এসপি সেখানে 48% ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 43%। দেখো, আপনাদের এখন কি মনে হচ্ছে না যে এই প্রচারে এগুলোকে নিয়ে আসা কোনো কার্যকারী ভূমিকা নিতে পারে? প্রথমত রাম মন্দির কোনো সময় রাম মন্দির কোনো সময় রাজনৈতিক মুদ্রা ছিল না, এটা আমরা চ্যানেলে আগে বলছি প্রশ্ন যখন করেছেন, ধৈর্য উত্তরটাও শুনুন। একটি বিদেশি আক্রমণকারীর চিহ্ন আমাদের দেশে ছিল, সেটা আমরা মোছার জন্য, শুধু এটা বিজেপি এর জন্য লড়াই করেনি, এটা 500 বছরের লড়াই হিন্দুরা, ভারতবর্ষের হিন্দুরা করে এসেছে। এরকম নেই যে বিজেপি আসার পরে ইস্যুটাকে উঠে এসেছে। রাম মন্দির আমার একটা কথা ছিল না, আস্থার বিষয়, এটা রাজনৈতিক বিষয় নয়।
অটল বিহারী বাজপেয়ী, তারপরে আমরা দেখেছি না আদবানি মনিকাঞ্চন আমল থেকে খুব ভালো বললো, 99-তে গিয়ে আটকে গেছে, যেন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, কংগ্রেস ম্যান্ডেট নিয়ে চলে এসছে। আমি মনিকাঞ্চনের ইনফরমেশনের জন্য জানাই, গুজরাটের 3টে লোকসভা সিট, ছত্তিশগড়ের 4টে ট্রাইবাল এরিয়ার লোকসভা সিট, হরিয়ানা এবং দিল্লি সমেত 13টা সিটে তোমরা কারচুপি করে রেজাল্ট ডিলেট করিয়ে যেখানে তুমি একদম করেছো। তা নইলে কংগ্রেসের সংখ্যা 115টা ক্রস করতো। আমি তোমার ডেটা দিয়ে দেবো, আমি তো 115টা 125 বলছি না। একটা বিরতিতে যাই, বিরতির পরে ফিরছি। মনিকাঞ্চন প্লিজ, একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে আসবো সঙ্গে। বলার কি আছে? ফিরলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমি স্বপনদা আপনার কাছে আসবো, যে কথা আলোচনা হচ্ছিল, যে এই যে আমরা দেখেছিলাম যে বামেদের মিটিং মিছিলে ভিড় হচ্ছে, ডিওয়াইএফআই এর ব্রিগেডে ভালো ভিড় হলো, ভোট বাক্সে কবে এর রিফ্লেক্ট হবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের ইন্ডিয়া ব্লক যে সিদ্ধান্তটা নিল, এটা নিয়ে একটা সেন্টেন্স বলেই আমি যাচ্ছি কথাতে, সেটা হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং স্ট্রং বিরোধী হিসাবে লড়াই করে আমাদের সংগঠন এবং যে মানুষকে টেনে নিয়ে আসা, সেই কাজটা আগামী 5 বছর ধরে করতে হবে। আচ্ছা, 2 নম্বর ব্যাপার যেটা যে প্রশ্নটা করছিলেন, এটা হচ্ছে মূল জায়গা, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মানুষের একটা ধারণা হয়েছিল যে কেন্দ্রে যে মোদী সরকার আছে, খুব শক্তিশালী মোদী সরকার, উনি বোধহয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, মানে মুখে যেটা বলতেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এবং আমাদের রাজ্যে যে চরম দুর্নীতি হয়েছে, বিশেষ করে সারদা কেলেঙ্কারি সামনে আসার পরে, তাদের ধারণা হয়েছিল যে আমরা যদি মোদির হাত শক্ত করি এখানে বা বিজেপির হাত শক্ত করি, বোধহয় তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেবে, মমতা ব্যানার্জিকে জেলে ঢুকিয়ে দেবে, অভিষেককে জেলে ঢুকিয়ে দেবে। কিন্তু সেই ধারণাটা আমি বলছি, সেই ধারণাটা পাল্টেছে। এবারে বিজেপির রেজাল্টটা রিফ্লেক্টেড হয়েছে। আমি বলছি বিজেপির রেজাল্ট এবার বুঝতে পারছে না তারা, এই যে ফলস নোশন তৈরি করা, ফলস ইমোশন তৈরি করা মানুষের মধ্যে, যে আমরা ধরে নিচ্ছি, এই জেলে ঢোকাচ্ছি, এই কয়েকদিনের মধ্যে কারণের মধ্যে পুরো দিচ্ছি। মনে আছে আপনার উড়িষ্যার ভুবনেশ্বরে যে সিবিআই আদালত আছে, তার পাশে একটা জেল আছে, সেখানে নীল সাদা রং করে সেই ছবি একটা সংবাদপত্রের সামনে চাপানো হয়েছিল ফ্রন্ট পেজে, যে এই মমতা ব্যানার্জি যেহেতু নীল সাদা ভালো রং করে, মানে পছন্দ করে, নীল সাদা রঙের রং করেছিল। এই বিজেপি, সেই বিজেপিকে মানুষ কিন্তু চিনতে পেরে গেছে। না না, বিজেপি দুর্বল হলে মেমোরি থেকে ডিলিট হচ্ছে না। একেবারে নয়, বামেদের যে অত্যাচার ছিল, সেটা 34 বছর শাসনে বামেরা যা করেছে, সেটা কোনোভাবে বিজেপি দুর্বল হলে, আমি বলছি আমাদের অনেক ভুল ছিল, বিজেপি দুর্বল হলে বামপন্থীরা উঠে আসবে, পরিষ্কার কথা। বেশ, গণতন্ত্রে লার্জার দ্যান লাইফ ইমেজ যেই ক্রিয়েট করার চেষ্টা করবে, যেই মনে করবে আমি বিশ্বগুরু, আমি ধ্যান গুরু, আমি সকল স্বামীজির থেকে বড় স্বামীজি, আমি স্বামী বিবেকানন্দের চেয়েও বড় একজন সন্ন্যাসী, সে একদিন না একদিন গাড্ডায় পড়বে, যে গাড্ডায় আজকে নরেন্দ্র মোদী পড়েছে। আমি আপনার বক্তব্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কালকের বক্তব্যের মিল পেলাম, খুব ভালো লাগলো। এটাতে অন্য কিছু মনে করবেন না। যাই হোক, আমি কোহিনুরের কাছে আসি, সময় নেই, কোহিনুরের কাছে আসি। কোহিনুর, এইবারের নির্বাচনে নিঃসন্দেহে আপনাদের আসন বেড়েছে, কিন্তু বিজেপিকে যেমন এ রাজ্যে মানুষ শিক্ষা দিয়েছে বলে আপনারাও বলছেন, এর থেকে কি আপনারাও কোথাও কি কিছু শিক্ষা নেবেন? না না, আমাদের 2-1টা সিট আরও প্রত্যাশার মধ্যে ছিল, একদম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে, আপনারা জানেন। আমরা সেটাতেও জিততে পারতাম, অনেক কারচুপিও হয়েছে। কিন্তু একটা কথা তো ঠিক, যে বামেরা আজকে কোনোদিন, মানে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, এরা কোনোদিন এটা স্বীকার করতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরা লড়ে। অবভিয়াসলি যদি কেউ দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি লড়ছে আর এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছে, এই শ্যাডো ফাইটটা মানুষ ধরে ফেলেছে। মানুষ ধরে ফেলে তো এই রেজাল্ট হতো না। না, সে তো মোদিকে আটকানোর জন্য ভোট দিয়েছে। আরে মোদিকে আটকানোর জন্য ভোটটা দিয়েছে, মোদি বিরোধী ভোট গেছে তোমাদের দিকে। এটাই হচ্ছে এক সেকেন্ড দিয়ে শেষ করছি। দক্ষিণ গোটা সিপিএম, আমি জানি না গোটা পশ্চিমবাংলায় সিপিএম একা বা বামফ্রন্ট, কংগ্রেসকে বাদ দিয়ে যত ভোট পেয়েছে, তার থেকে বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় একা ডায়মন্ড হারবারে বেশি ভোট পেয়েছে। এই অবস্থা। না না, ওই 7 লাখের গল্প করোনা, তোমার ডায়মন্ড হারবারের মার্জিনের গল্প হাত জোর করে বলছি, মানুষ হাসবে, মানুষ হাসছে না, আরে কর্তা ঘোড়াও হাসবে, আপনারা ঘোড়াও হাসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালো ইতিহাস তৈরি করেছে, যে জোট সরকার হতে চলেছে, এনডিএ জোট, এতদিন আমরা যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি এবং তাদের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছিল, সেই সিদ্ধান্ত আর কি নিতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
না না, সিদ্ধান্ত যা নেবে সবাই মিলেই নেবে। ততটা বলিষ্ঠভাবে কি নিতে পারবেন? একদম বলিষ্ঠভাবেই নেবে। আমরাই প্রথম ভারতবর্ষে দেখিয়েছেন বিজেপি নেতৃত্বে যে একটি জোট সরকার চলা যায় 5 বছর। কংগ্রেস বিজেপির আগে কংগ্রেস বাইরে থেকে সাপোর্ট করে কোনো দল চালাতে জোট সরকার চালায়নি, একমাত্র বিজেপি প্রথম দেখিয়েছে জোট সরকার চালানো যায়। আজকে 1-2 সরকারই তো চলেছে। না না, সেখানে কংগ্রেস হেড ছিল তো, সেখানে কংগ্রেস ছিল, তার আগে দেখুন কি সিনারিও। একটা জিনিস তো পারবেন না, আরেকটা সংবিধান থেকে সেকুলারিজমটা তো তুলে দিতে পারবেন না। যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তখনও কেউ বলেনি যে মোদিজি একদম ম্যান্ডেট নিয়ে এসে প্রধানমন্ত্রী হবেন, সেখান থেকে তিনি শিখে ভারতবর্ষকে তো হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারবেন না। তো সেই পরিস্থিতি নেই আর আপনাদের। আমরা একদম জিরো থেকে শুরু করেছি, ধীরে ধীরে আবার জিরো হয়ে যাব, আবার হবে, চিন্তার কিছু নেই, আবার আমরা জিরো হয়ে যাব, কোনো চিন্তা নেই। বেশ, আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে এখানেই, কিন্তু আগামী দিনের প্রতি নিঃসন্দেহে আমাদের নজর থাকবে। আরো কিছু হয়তো অপেক্ষা করছে, চমক হয়তো অপেক্ষা করবে, এবং অতি অবশ্যই সংসদে বিরোধীদের কি ভূমিকা হয়, সরকার পক্ষেরই বা কি ভূমিকা দাঁড়ায়, নতুন কোনো ছবি উঠে আসে কিনা, সেদিকে আমাদের প্রত্যেক মুহূর্তে নজর থাকবে। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। কোহিনুর, মণিকাঞ্চন, সুমনদা এবং স্বপনদা, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07। মণিকাঞ্চন